প্রিয় সাহিত্যপ্রেমী ছাত্রছাত্রীরা, আজকের আলোচনা করব ব্যাকরণের অন্যতম একটি অধ্যায় শব্দ ও পদ। এই শব্দ ও পদের অনেকগুলো কিন্তু পার্ট রয়েছে। আমি পরপর কিন্তু ভিডিও অবশ্যই আপলোড করব। তাই যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে। তা চলো এই শব্দ পদ এইটা কিন্তু আলোচনা করার আগে আর একটি কথা, এটি কিন্তু ক্লাস নবম শ্রেণীর শুধু বিষয় নয়। এটা নবম শ্রেণীতে যেমন আছে ঠিক তেমনি বিভিন্ন রকম পরীক্ষা অর্থাৎ বিভিন্ন রকম চাকরির পরীক্ষায় কিন্তু এই ধরনের শব্দপদ থেকে প্রশ্ন দু একটা থেকেই থাকে। সুতরাং আমরা কিন্তু খুব সহজভাবে এই শব্দপদ বিষয়টি কিন্তু জানব। প্রথমে আসে শব্দ কি। শব্দ হলো কয়েকটি বর্ণের মিলন এবং সেই মিলনের মধ্য দিয়ে একটি অর্থ প্রদান করবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, ধরো পাখি। এই পাখি শব্দটির মধ্যে অনেকগুলো ধ্বনি রয়েছে, কিন্তু আমি ধ্বনির কথা পরে আসছি। বর্ণ কটি রয়েছে না, প একটি বর্ণ, খ একটি বর্ণ। তাহলে দুটি বর্ণের মিলন হয়ে একটি কিন্তু শব্দ তৈরি হয়েছে যার নাম হচ্ছে পাখি। তাহলে পাখি মানে কি জানি, একটা পাখি আমরা কি জানি যারা উড়ে বেড়ায়, ডানা আছে, পা আছে, ডাকে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই দুটি বর্ণ যদি আমরা উল্টো পাল্টে যদি দিই, ধরো খয়সই পা, কি হচ্ছে? এটাকে যদি উল্টে দিই তাহলে কি হচ্ছে না, খিপা। আচ্ছা, খিপা পাশাপাশি দুটি বর্ণ নিয়ে এলাম কিন্তু সেটা অর্থ প্রদান করছে না, তাহলে এটাকে আমরা শব্দ বলবো না। পাশাপাশি বসতে হবে দুই বা ততোধিক বর্ণ এবং একটি অর্থ প্রদান করতে হবে, একটা অর্থ কিন্তু তৈরি হবে, তখন তাকে আমরা বলবো শব্দ। এই শব্দকে আমরা কিন্তু কয়টি ভাগে ভাগ করতে পারি? এই শব্দকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। তবে তার আগে একটা মনে রাখার সুবিধার জন্য তোমাদের আমি ছোট্ট একটা টিপস বলে দেব। ধরো তোমার বন্ধু কোথাও একটা মঞ্চে গান গাইতে উঠছে, তার ব্যাচ নম্বর পিঠে দেওয়া আছে 335, ঠিক আছে? এবার অ্যানাউন্স করছে যে এবার গাও তো 235 নম্বরের যে সিরিয়াল আছে সে তুমি গাও শুরু করো। তাহলে সেইটাকে মনে রেখে দেখো, গাও 235, অর্থাৎ গতে গঠনগত, এই আকারটাকে আমি অর্থগত হিসেবে ধরেছি 3 প্রকার, হস্যকতে বলা হচ্ছে উৎসগত। তাহলে গাও 235 মানে শব্দকে আমরা গঠনগতভাবে 2 প্রকারে ভাগ করতে পারি, ঠিক আছে? অকে মানে এই যে গাও আটা, এই আকে বলা হচ্ছে অর্থগত। শব্দকে অর্থগতভাবে 3 প্রকার ভাগ করতে পারি। আবার আমরা শব্দের উৎস মানে শব্দটা কোথা থেকে এসেছে সেই উৎস অনুযায়ী শব্দকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে মনে রাখার টিপস কি না, গাও 235 শব্দকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে গঠনগত, এক হচ্ছে অর্থগত, আর একটা বিষয় হচ্ছে উৎসগত, ঠিক আছে? তাহলে আমরা গঠনগতভাবে কিন্তু 2 ভাগে যে ভাগ করতে পারি সেগুলোর নাম কি কি না, সেগুলোর নাম হচ্ছে মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ, আর একটি হচ্ছে সাধিত শব্দ। তাহলে মৌলিক শব্দ কাকে বলে বা সিদ্ধ শব্দ কাকে বলে না, যে সমস্ত শব্দগুলোকে ভাঙলে ভাঙা যায় না কিংবা ভাঙলেও তার আলাদা অর্থ থাকে না, তাকে বলা হচ্ছে মৌলিক শব্দ। যেমন মাকে যদি ভাঙি, মা কিন্তু কোনো ভাঙাই যাচ্ছে না। আবার ধরো গোলাপ, এই গোলাপ শব্দকে যদি ভাঙো, দেখো গো লাভ। গো মানে কি, ইংরেজিতে গো মানে যাওয়া, এটা তো ইংরেজি পড়ছি না, আমরা বাংলা পড়ছি। গো মানে আলাদা কোনো কিছু নেই। লাভ মানে কিন্তু আলাদা কিন্তু কিছু মিনস করছে না বাংলায়, তাই এটাকে ভাঙলেও কিন্তু ভাঙা যাচ্ছে না, আর ভাঙলেও গো লাভ ভাঙলেও এর আলাদা কোনো মানে নেই। কলম একই রূপে, বাবা একই রূপে, ভাঙা যাচ্ছে না, আর ভাঙা গেলেও এর মানে ধরছে না বা মানে আসছে না। তাহলে যেগুলো ভাঙলে ভাঙা যায় না বা ভাঙলেও তার অর্থ থাকে না, তাকে বলা হচ্ছে মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ। এবার চলে যাচ্ছে সাধিত শব্দ। সাধিত শব্দ কাকে বলে না, যে সমস্ত শব্দগুলোকে ভাঙলে ভাঙা যায় এবং দুটি যে ভাঙা অংশ তার অবশ্যই আলাদা মানে থাকে, তাকে বলা হয় সাধিত শব্দ। যেমন পাঁপড় ভাজা, পাঁপড় ভাজাকে যদি আলাদা ভাগ করো, দেখো পাঁপড় একটি নিশ্চয়ই মানে আছে, আমরা যেটা পাঁপড় খাই, আর ভাজা মানে যে পাঁপড়টা ভাজা হয়ে যায় তাকে ভাজা বলা হয়। সাদা কালো,
সাদা ও কালো, আমরা নিশ্চয়ই ক্লাস 8-এ কিন্তু আমরা সমাস পড়েছি যে দ্বন্দ্ব সমাস, সাদা ও কালো, অর্থাৎ সমাস দ্বারা যে সমস্ত শব্দগুলো পাওয়া যায় তাকে কিন্তু আমরা সাধিত শব্দ বলবো। দায়িত্ব, কর্তব্য এগুলো হচ্ছে প্রত্যয়যুক্ত শব্দ। হ্যাঁ, প্রত্যয়যুক্ত শব্দ যেগুলো তৈরি হয় সেগুলোও কিন্তু সাধিত শব্দ বলা হয়। তাহলে কি বুঝলাম না, ভাঙলে ভাঙা যায় এবং অর্থ থাকে, কিংবা সাধিত শব্দ সেগুলো হয় যেমন প্রত্যয়যুক্ত শব্দ, সমাসবদ্ধ শব্দ, এগুলোও কিন্তু সাধিত শব্দ হয়। বুঝতে পেরেছ? এবার আমরা চলে যাব যে শব্দকে আমরা অর্থগতভাবে 3 প্রকারে ভাগ করতে পারি। আমি বলেছি এর আগে, যেমন যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ বা যোগরূঢ় শব্দ। যৌগিক শব্দ কাকে বলে না, যৌগিক শব্দ তাকেই বলে না ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থ একই থাকবে। কোনো শব্দের প্রথম যে শব্দটির মানে ছিল আগে থেকে যে মানেটি ছিল, আদি শব্দ, প্রাচীন শব্দ, অর্থাৎ তৈরি হওয়ার সময় যে শব্দটির যে মানে ছিল সেই মানে শব্দটাকে বলা হয় ব্যুৎপত্তিগত অর্থ। অর্থাৎ কোনো শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ, প্রচলিত মানে কি এখন যে নামে ডাকি সেটাইকে বলা হচ্ছে প্রচলিত অর্থ। তাহলে দেখা যাচ্ছে কোনো শব্দের ব্যুৎপত্তিগত অর্থ মানে প্রাচীন অর্থ ও এখনকার যে প্রচলিত অর্থ, অর্থাৎ যে নামে আমরা ডাকি বা যে শব্দটাকে যে নামে চিনি সেটাকে বলা হচ্ছে প্রচলিত অর্থ। যদি একই থাকে, অর্থাৎ কোনো শব্দের আগের অর্থ এবং বর্তমানের অর্থ যদি একই থাকে তাকে বলা হচ্ছে কি যৌগিক শব্দ। যেমন উদাহরণ কি বলবো না, রাখাল, পাঠক। এই রাখালকে আগে যে নামে ডাকা হতো, রাখালকে যে মানে আমি চিনতাম বা রাখালকে যে হিসাবে জানতাম, সেই রাখাল যে মাঠে গরু চড়ায়, সুতরাং সেই রাখালের মানে হ্যাঁ বা অর্থ পরিবর্তন কিন্তু আজও হয়নি। সুতরাং যা আগে ছিল এখনও তা আছে। এই ধরনের শব্দগুলোকে বলা হচ্ছে কি যৌগিক শব্দ। ঠিক আছে, এবার চলে যাচ্ছি রূঢ় বা রূঢ়ি শব্দ। রূঢ় বা রূঢ়ি শব্দ কি না, যে সমস্ত শব্দগুলোর মানে বা ব্যুৎপত্তিগত অর্থ আগে একরকম ছিল, এখন কিন্তু আমরা প্রচলিত অর্থে অন্যরকমভাবে চিনি বা জানি। অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ একই নয়, পরিবর্তন হয়েছে, সেই সমস্ত শব্দগুলোকে বলা হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ। একটা উদাহরণ দিলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। যেমন হরিণ। এই হরিণের শব্দটা আমরা কি হিসাবে চিনি এখন? হরিণ শব্দটা এখন কিন্তু একটা মৃগ বা কোনো একটা পশু হিসাবে চিনি, কিন্তু এই হরিণ শব্দটি আগে বা ব্যুৎপত্তিগত অর্থ হবে ছিল কি ছিল না, শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যে ছিল যেটা কি ছিল না, যে হরণ করে, যে হরণ করে, যে হরণ করে, এটার মানে ছিল কিন্তু হরিণ আগে ছিল, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ ছিল যে হরণ করে। কিন্তু এখন প্রচলিত অর্থে আমরা কিন্তু একে কি বলি না, পশু হিসাবে বুঝি। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তাহলে হরিণ শব্দটি আগে যা ছিল এখন তা পরিবর্তন হয়েছে। এই ধরনের শব্দগুলোকে কি বলা হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ। তাহলে এই ধরনের হরিণ এই শব্দগুলির মতো আরও কয়েকটি রূঢ়ি শব্দের উদাহরণ হলো মহাজন, সন্দেশ, মণ্ডপ ইত্যাদি। এই যে মহাজন, মহাজনটাকে কিন্তু আগে বলা হতো মহান ব্যক্তি। কি মহাজন, আমরা কবিতায় পড়েছি না, হ্যাঁ, মহাজন যে পথে করে গমন সেই পথ ধরে, একটা কবিতা আছে না। অর্থাৎ মহাজন মহান ব্যক্তিকে বলা হতো, কিন্তু এখন মহাজন বলতে কোনো সুদখোর ব্যক্তিকে বলা হয়ে থাকে। সুতরাং এই যে মানের পরিবর্তন হলো, ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থের পরিবর্তন ঘটলো, এই ধরনের শব্দগুলোকে বলা হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ। এবার চলে যাচ্ছি 3 নম্বর যে পয়েন্টে রয়েছে যোগরূঢ় শব্দ। ঠিক আছে, যোগরূঢ় শব্দ কাকে বলা হয় না, যে শব্দগুলোর ব্যুৎপত্তিগত অর্থ হবে অনেকগুলো রয়েছে। যেমন যদি বলা হয় পঙ্কজ, এই পঙ্কজ মানে কি বলা হয় না, পঙ্কজ মানে পাকে জন্মায় যা। কিন্তু দেখা যাচ্ছে পাকে তো অনেক কিছু জন্মায়, পাকে যেমন পদ্ম জন্মায়, পাকে তেমন শাওলা জন্মায়, পাকে তেমন অন্যান্য জলজ উদ্ভিদও জন্মায়, ঠিক তো। কিন্তু আমরা পঙ্কজ বলতে যাকে বুঝি সেটা হচ্ছে পদ্ম। অর্থাৎ অনেকগুলো ব্যুৎপত্তিগত অর্থগুলোর মাঝখান থেকে যে কোনো একটি অর্থকে আমরা বিশেষ প্রায়োরিটি দিই, বিশেষভাবে প্রাধান্য দিই, সেই শব্দটাকে বলা হচ্ছে কি যোগরূঢ় শব্দ। যেমন পঙ্কজ বলেছি, পাকে জন্মে যা, পাকে তো অনেক কিছু জন্মায় কিন্তু তার মধ্যে আমরা পদ্মকে বেছে নিয়েছি। ঠিক তেমনি আদিত্য, অদিতির পুত্র কিন্তু অনেককে বলা হয়ে থাকে, অনিরুদ্ধের পুত্র, তার অনেকগুলো পুত্র রয়েছে, কিন্তু আদিত্য বলতে আমরা সূর্যকে বুঝি। তোমরা নিশ্চয়ই আমার এই ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এর পরবর্তী ভিডিও আমি নিয়ে আসছি
বাক্যের শব্দের উৎসগত দিক থেকে বা শব্দপদের যে ভাগগুলো রয়েছে পরবর্তী টোটাল বিষয়টি নিয়ে আলোচনা করব। যারা প্রথম তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবে।